আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বিট নিয়ে। বিটটা আসলে কি বা বিটটা কোথা থেকে আসছে। যখন আমরা কোনো লারাভেল প্রজেক্ট ইনস্টল করি তখন সাথে সাথে বিটটা কোথা থেকে ইনস্টল হয়ে যায় বা এটা কোথা থেকে আসে এবং এটার কাজটা কি। এর আগে তো আমাদের বিট ছিল না। যখন আমরা 9.19 ক্ষেত্রে বা হচ্ছে তার আগে আমাদের কিন্তু বিট ছিল না, অথবা ধরে নেন লারাভেল 8, লারাভেল 7, লারাভেল 6, 5 ইত্যাদি যে ভার্সনগুলো আছে কোথাও কিন্তু বিট ছিল না। তাহলে এখন আমরা যে লেটেস্ট ভার্সনগুলো পাচ্ছি, যেমন এখন হয়তো লারাভেল 11 চলতেছে অথবা 12 চলতেছে অথবা 13 চলতেছে, যেটাই চলুক এখন যে ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু এই বিট এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে বা বিট নাম যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল হয়ে যায়। তো আমি যখন আমার স্টুডেন্টদেরকে ক্লাস করাই তখন অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই বিটটা কি, আবার অনেকেই কোশ্চেন করেন না। পরবর্তীতে কিছুদিন পর আবার এসে বলেন ভাই আচ্ছা আমরা তো বিটের বিষয়টা বুঝি নাই, বিটটা এখানেও কেন ইউজ করা হয় বা হচ্ছে বিটের কাজটা কি। তো চলুন আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের যে স্লাইডটা আছে এই স্লাইডে আমরা কিছু ফ্লো রাখলাম এবং কিছু সংজ্ঞা রাখলাম। তো সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো এখানে আমাদের বিট যে শব্দটা, সেই বিট শব্দটা কোথা থেকে আসছে, এটার উৎপত্তিটা কি, এটার অর্থটা কি, এটা কী মিনিং করে, সেই বিষয়টা আমরা একটু জানবো। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে যে বিট যে শব্দটা সেটার উচ্চারণটা হচ্ছে কি বিট। এই বিট যে শব্দটা, আবার অনেক সময় বিটা বলে, এটার উচ্চারণটা হচ্ছে কি বিট। বিট যে শব্দটা সেটা হচ্ছে যে ফ্রান্স একটা শব্দ। কি শব্দ? ফ্রান্স একটা শব্দ। এবং এটা অর্থটা হচ্ছে যে দ্রুত অথবা ফাস্টার। এটার অর্থ হচ্ছে কি দ্রুত, মানে কোনো কিছুকে দ্রুত কাজ করা বা কোনো কিছুকে ফাস্টার কাজ করার সেই বিষয়টাকে তারা বোঝানো হয়েছে। তো এই বিট দ্বারা বোঝাচ্ছে যে কোনো কিছু ফাস্টে কাজ করবে বা হচ্ছে খুব দ্রুত কাজ করবে, মানে ফাস্ট সেটা লোড হবে। তো এটা একটি ফন্টিন বিল্ড টুল, অর্থাৎ এটা একটি ফন্টিন বিল্ড টুল। আমরা ফ্রন্টিনের ক্ষেত্রে এটাকে ইউজ করে থাকি বা এই প্যাকেজের কাজটা হচ্ছে ফ্রন্টিনের সাথে সম্পৃক্ত বা ফন্টিনের যে বিভিন্ন কাজগুলো আছে সেগুলো সে করে থাকে। আচ্ছা কী কাজ করে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। বলা হচ্ছে যে এটি তোমার জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ভিউ, রিয়েক্ট ফাইলগুলোকে ব্রাউজারে রেডি করে তোলে। মানে আমাদের প্রজেক্টের ভিতরে শুধু যে ব্যাকএন্ড থাকবে জিনিসটা এরকম নয়। এখন প্রত্যেকটা অ্যাপের ভিতরে আমাদের কিন্তু ফ্রন্ট-এন্ড ব্যাকএন্ড দুইটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ভ্যালু, রিয়েক্ট এই যে বিষয়গুলো আছে বা এই যে আমাদের ফ্রন্ট-এন্ড রিলেটেড কাজগুলো আছে বা ফাইলগুলো আছে, এগুলো তো সবই ফ্রন্ট-এন্ড রিলেটেড। যেমন জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট-এন্ড, সিএসএস আমাদের ফ্রন্ট-এন্ডের সাথে সংযুক্ত, ভিউ, রিয়েক্ট এগুলো ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো এই যে বিভিন্ন ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমার যে ব্রাউজার আছে সে ব্রাউজার কিন্তু সরাসরি বুঝে না, সে কিন্তু এই জিনিসগুলো সরাসরি বুঝে না। তাকে বোঝানোর জন্য হচ্ছে আমাদের এই বিটটা কিন্তু লাগে। তো সেজন্য যেটা করে আমার ব্রাউজারের জন্য সে ফাইলগুলোকে রেডি করে। নেক্সটে কি বলা হয়েছে আমরা দেখি। তুমি যখন অ্যাপ.js, অ্যাপ.csa কোনো একটা কোড লিখো বা কোনো একটা কিছু লেখো, আমার ব্রাউজার সেটা সরাসরি বুঝতে পারে না। এক কথা সে কিন্তু সরাসরি এটা বুঝে না। কারণ যখন আমরা এখানে ইম্পোর্ট ইউজ করি, টাইপ স্ক্রিপ্টের বিভিন্ন জিনিসপত্র ইউজ করি, স্যাস ব্যবহার করি, তো সেগুলো কিন্তু আমার ব্রাউজার বুঝে না। তাহলে কি হবে এখানে ঘটনাটা? যদি ব্রাউজার না বুঝে তাহলে তো সেটা রিড করবে না। তো যার জন্য এখানে আমাদের বিট সেই ফাইলগুলো কী করে? প্রথমে কম্পাইল করে। প্রথমে কী করে? কম্পাইল করে। আমরা যারা সি প্রোগ্রামিং করে আসছি বা সি প্রোগ্রামিং সাথে রিলেটেড বা হচ্ছে সি প্রোগ্রামিং টুকটাক জানি, তারা কিন্তু কম্পাইলারের কাজ করে জানি যে কম্পাইলারটা কীভাবে কাজ করে, কম্পাইলার কোথা থেকে আসছে, সে কীভাবে কী করে ইত্যাদি বিষয়গুলো। তো এখানেও ব্রাউজারের জন্য যে সে কী করে মূলত হচ্ছে কম্পাইল করে এবং সাথে হচ্ছে বান্ডিল তৈরি করে। সবগুলা ফাইল ফোল্ডার নিয়ে সে একটা বান্ডিল তৈরি করে। পরবর্তীতে সেটা হচ্ছে ব্রাউজারের জন্য তৈরি করে দেয় বা আমাদের পরবর্তীতে সেটা ব্রাউজারের জন্য রেডি করে দেয়। এখন আমরা যদি রাইট পাশে আসি যে কীভাবে কাজ করে সেটার একটা ওয়ার্ক ফ্লো অথবা হচ্ছে আমাদের কাজের যে একটার পর একটা আসে স্টেপগুলো, সেই স্টেপগুলো কীভাবে হয়। আমার যে ফাইলের ভিতরে ফ্রন্ট-এন্ড ফাইলের ভিতরে যে সিএস, ভিউ যে ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে আমার এই ফাইলগুলো, যেমন লেখছে তোমার কোড মানে কি? আমাদের যে প্রজেক্টের ভিতরে ফ্রন্ট-এন্ড রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোই তো। তো সেখানে কি থাকবে? জেএস ফাইল থাকবে, আমার সিএস ফাইল থাকবে, ভিউ ফাইল থাকবে, রিয়েক্ট ফাইল থাকবে। ফ্রন্ট-এন্ড রিলেটেড যত ধরনের সমস্যা আছে বা সমস্যা না, ফ্রন্ট-এন্ড রিলেটেড যত ধরনের ফাইল ফোল্ডার আছে, যত ধরনের ফরম্যাট আছে, সবগুলো হচ্ছে আমার ফ্রন্ট-এন্ডের দিক থেকে। তারপরে বিটে আসে। বিটে এসে কী করে? বিটে সেটাকে কম্পাইল করে সাথে হচ্ছে বান্ডিল হিসেবে তৈরি করে। কম্পাইল করে সাথে কী করে? বান্ডিল হিসেবে তৈরি করে। এবং বান্ডিল হিসেবে তৈরি করার পরে সেটাকে ব্রাউজারে পাঠায়। তো ব্রাউজারে যখন পাঠায় তখন এটা ব্রাউজারের ভাষার বোধগম্য করে তোলে বা ব্রাউজারের জন্য একটা কম্পাইলার হিসেবে সে কাজ করে। তখন ব্রাউজার সেই বিষয়টা বুঝতে পারে এবং আমাদের এই যে আমরা ফ্রন্ট-এন্ডে খুব সুন্দর একটা ভিউ দেখি, সেখানে কোনো অ্যানিমেশন দেখি, কোনো একটা জাভাস্ক্রিপ্টের কাজ দেখি, কোনো একটা স্লাইডার দেখি, এই যে বিষয়গুলো
তখন কিন্তু সেগুলো আমাদেরকে রেন্ডার করে দেয় অথবা হচ্ছে সেগুলো আমাদেরকে প্রদর্শন করে দেয়, কোথায় কী হবে না হবে এই বিষয়গুলো সে দেখিয়ে দেয়। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথমত বিটের কাজ। এখন আমরা নেক্সট স্লাইডে আসব। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে আসি, আমাদের দ্বিতীয় টপিকটাতে আসি। তো দ্বিতীয় টপিকে যেটা আছে সেটা হচ্ছে যে বিট আসার আগে কী ছিল, অর্থাৎ বিটটা যখন ছিল না, যেমন লারাবেল আপনি যদি 5-এর ক্ষেত্রে ধরেন, 6-এর ক্ষেত্রে ধরেন, 7-এর ক্ষেত্রে ধরেন বা 8-এর ক্ষেত্রে ধরেন, সেই ভার্সনগুলোতে কিন্তু কী ছিল না, বিট যে বিষয়টা সেটা ছিল না। তাহলে তখন কীভাবে কাজ করছে বা তখন কীভাবে সেই প্রসেসিংগুলো করছে, আমাদের সিএসএস জেএস ইত্যাদি যে ফাইলগুলো ছিল সেগুলোকে কীভাবে সে হ্যান্ডেল করছে, তো সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো লারাবেল আসার আগে আমাদের এখানে লারাবেল মিক্স ব্যবহার করতো। লারাবেলে কী করতো, লারাবেল মিক্স নামে একটা বিষয় ছিল, সেটা ব্যবহার করতো, যেটা ছিল ওয়েবপ্যাকের উপর নির্মিত ছিল। তো এই যে লাইব্রেরিটা অথবা এই যে প্যাকেজটা আছে এটা আগে ইউজ করা হইতো। এখন তাহলে কেন আগে যদি এটা ইউজ করা হইতো আবার এখন নতুন করে কেন আবার বিটটা ইউজ করতেছে? তাহলে নিশ্চয়ই কোনো আগের প্যাকেজে কোনো ঝামেলা ছিল, বা আগের যে আমাদের ওয়েবপ্যাকটা ছিল অথবা হচ্ছে লারাবেল মিক্সটা ছিল সেটাতে কোনো একটা ঝামেলা ছিল, যার কারণে হচ্ছে সে এখন বিটে কনভার্ট হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা দেখি। তো আগে যেটা ছিল সেটা ছিল যে ওয়েবপ্যাক অনেক ধীরগতি, অনেক স্লো ছিল। এটা বড় প্রজেক্টের ক্ষেত্রে সে কম্পাইল হতে আমার 30 থেকে 60 সেকেন্ড সময় লাগাই ফেলতো। তাই তো 30 থেকে 60 সেকেন্ড কি কম, অনেক, প্রায় 1 মিনিটের মতো সে সময় নিয়ে নিত। তো আমরা যদি এখানে দেখি যে রাইট পাশে দেখি আমাদের বিটের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে সে 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে কিন্তু ডেব সার্ভার স্টার্ট করে দেয়। 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে সে ডেব সার্ভার স্টার্ট করে দেয়। তো আবার লেফট পাশে যদি আমরা আসি যে আমাদের যে হট রিলোড ছিল সেটা অনেক স্লো ছিল। হট রিলোডটা অনেক স্লো ছিল, একটা ফাইল বদলালে পুরো অ্যাপ আবার বিল করা লাগতো। মানে একটা ফাইল যদি এখান থেকে চেঞ্জ করতেন তখন যখন বিল করতে হইতো পুরো অ্যাপটাকে আবার বিল করা লাগতো। তো এটা কিন্তু একটা টাইম সাপেক্ষ বিষয় বা হচ্ছে সময় সাপেক্ষ বিষয়। নেক্সট আমরা আসি যে কনফিগারেশন অনেক জটিল ছিল। কনফিগারেশন করাটা মোটামুটি ভালোই জটিল ছিল, যারা কনফিগারেশন করতো তারা এই বিষয়টাও জানে। ডেভেলপমেন্ট শুরু হইতে অনেক সময় নষ্ট হয়ে যেত। যেমন আপনি প্রসেসিং করতেছেন, কনফিগারেশন করতেছেন, এগুলো করতে 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 আপনার ডেভেলপমেন্ট শুরু করবেন, ওই সারাদিন এটা দিয়ে পার হয়ে গেছে। তারপরে আসি যে আমরা হচ্ছে প্রজেক্ট বড় হলে সমস্যা আরও বাড়তো। যখন প্রজেক্টটা বড় হইতো তখন কিন্তু প্রবলেম বেড়ে যেত, বিভিন্ন স্লো করতে হয়ে যেত, কনফিগারেশনে ঝামেলা করতো। সেগুলো ওভারকামের জন্য তো বিট আসছে। তো আমরা এখন আসি হচ্ছে বিটের অ্যাডভান্টেজগুলো দেখবো যে কী কী অ্যাডভান্টেজ আছে। তো বলা হচ্ছে যে 1 থেকে 3 সেকেন্ডে ডেব সার্ভার স্টার্ট করে, শুধু চেঞ্জেস ফাইলটাই ইনস্ট্যান্টলি আপডেট হয়, অর্থাৎ যে ফাইলটা আমরা শুধু চেঞ্জ করবো ওইটাই আপডেট হবে, আর বাকিগুলো আপডেট হওয়ার দরকার নেই, কারণ ওগুলো তো আমরা চেঞ্জ করিনি, ওগুলো তো আগের অবস্থায় আছে। তো সেগুলো আপডেট করে আমাদের লাভ কী? নেক্সট হচ্ছে যে আমাদের কনফিগারেশন সহজ ও পরিষ্কার। কনফিগারেশন অনেক সহজ এবং পরিষ্কার হয়। ডেভেলপমেন্ট শুরুর মুহূর্তে অপেক্ষা নেই, মানে ডেভেলপমেন্ট আপনি শুরু করবেন সেটার জন্য অত বেশি অপেক্ষা করতে হয় না। আপনি জাস্ট প্যাকেজটা ইনস্টল করলে আপনার বিটটা তো সাথে সাথে সেট আপ হয়ে গেছে। ওখানে যে টুকটাক কিছু আপনার জিএস ফাইল আপনি চাইলে একটু কনফিগারেশন করে দিলে আপনার কাজ শুরু হয়ে যাবে, মানে আপনি ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারবেন। প্রজেক্ট যতই বড় হোক স্পিড একই থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বিষয়, যে আমার প্রজেক্ট যত বড় হোক, যত বড় প্রজেক্ট নিয়ে কাজ করি আমার স্পিড একই থাকবে, আমার স্পিড পরিবর্তন হবে না। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হইতো, প্রজেক্ট যদি বড় হয়ে যেত, অর্থাৎ আমাদের ওয়েবপ্যাকের ক্ষেত্রে প্রজেক্ট যদি বড় হয়ে যেত তখন কিন্তু আস্তে স্লো হয়ে যেত এবং এখানে আবার নতুন করে এই স্লোনেস কাটানোর জন্য বিভিন্ন ধরনের কনফিগারেশন করা লাগতো। তো সেটা তো একটা সময় সাপেক্ষ বিষয় হলে তো আমরা সেই বিষয়টা কেন ইউজ করব? তাহলে যেটা হয়েছে যে আমাদের এখানে এই যে ওয়েবপ্যাকের বিষয়টা এটা বর্তমানে আর ইউজ হচ্ছে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আর ভিট এখন বর্তমানে এই বিষয়গুলো অ্যাডভান্টেজ দিচ্ছে। এখন কোশ্চেন থাকতে পারে, ভাই যদি ভবিষ্যতে আবার বিটও পরিবর্তন হয়ে যায় বা বিটের পরিবর্তন যদি অন্য কিছু আসতেই পারে, স্বাভাবিক, কারণ টেকনোলজি হচ্ছে পরিবর্তনশীল, প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। আমাদের বিভিন্ন অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, আমাদের প্রজেক্ট কুইকলি করার জন্য আমাদের নতুন নতুন টুলস আসবে, এটাই স্বাভাবিক, আর এই পরিবর্তনটা মেনে নিতে হবে। এখন আমরা 3 নম্বর স্লাইডে আসি যে লারাভেলে বিট কোথায় থাকে এবং প্রজেক্ট স্ট্রাকচার, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো লারাভেল যখন ইনস্টল করি বিট কিন্তু অটোমেটিকলি চলে আসে বা অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়, সেখানে আমাদের এক্সট্রা কোনো কিছু করতে হয় না বা এক্সট্রা কোনো কমান্ড দিতে হয় না, এটা কিন্তু প্রথম থেকেই ইনস্টল হয়ে যায়। তো এখানে কি কি ফাইল থাকে, এখানে bitconfig.js নামে একটা ফাইল থাকে, প্যাকেজ জেসন নামে একটা ফাইল থাকে,
এবং সেটাকে আমরা কনফিগারেশন করার জন্য আমরা app.blade.php বা হচ্ছে আমাদের যে ব্লেড ফাইল আছে সেখানে আমরা এই লাইনটা দিলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যায়। তো সেই বিষয়গুলো আমরা একটু লাইভে দেখি। আমরা হচ্ছে আমাদের কোড ব্লকটা ওপেন করে নিই, অর্থাৎ আমাদের প্রজেক্টটাকে ওপেন করে নিলাম। যদিও আমি প্রজেক্ট সেট আপে এই বিষয়গুলো দেখাইলাম না আপনাদেরকে, জাস্ট আমার এখানে এক্সিস্টিং একটা প্রজেক্ট ছিল, সেটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি, খেয়াল করি, এখানে কিন্তু এই যে bit.config.js যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ওপেন করলাম এবং সেই ফাইলের ভিতরে আমাদের এখানে যাবতীয় কনফিগারেশনগুলো আছে। যেমন এখানে সে ইম্পোর্ট করছে লারাভেলের বিট প্লাগইনটা ইম্পোর্ট করা হয়েছে, তারপর হচ্ছে এখানে টেলএন্ড সিএসএসটা ইম্পোর্ট করছে, তারপর হচ্ছে এখানে আমরা যদি দেখি এখানে লারাভেলের যে ইনপুট হিসেবে সে কী নিচ্ছে, ইনপুট হিসেবে app.css app.js এই ফাইলগুলো, তারপর হচ্ছে এখানে কল করা হইলো, তারপরে এখানে কল করা হলো টেলএন্ড সিএসএস এবং এখানে সার্ভার রিলেটেড কিছু জিনিসপত্র কনফিগ করা আছে। তাহলে এই যে কনফিগারেশনগুলো, এই কনফিগারেশনগুলো কিন্তু আমি নিজ থেকে করি নাই, এটা অটোমেটিকলি হয়ে গেছে। তাহলে তো আমার আর এখানে অত বেশি সময় নিবে না, আমি জাস্ট হচ্ছে আমার পরিবর্তনের জন্য বা আমার যে জিনিসগুলো পরিবর্তন করা দরকার সেগুলো পরিবর্তন করে দিলেই হয়। এখন আমরা প্যাকেজ.json ফাইলটাতে আসি। আমরা যদি প্যাকেজ.json ফাইলটাতে আসি, দেখব যে এখানে সুন্দর মতো অনেক বিষয়গুলো কনফিগারেশন করা আছে। যেমন এখানে আমাদের যদি খেয়াল করি, এখানে স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে বিল্ডের জন্য কমান্ড দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের ড্যাবের জন্য কমান্ড দেওয়া আছে, অর্থাৎ বিটটা কীভাবে হচ্ছে বিল্ড করবে, কীভাবে ড্যাব চারবার চলবে ইত্যাদি বিষয়গুলোর জন্য এখানে সেট করা আছে। তারপর হচ্ছে ড্যাব ডিপেন্ডেন্সিগুলো দেওয়া আছে, যেমন এখানে টেলউইন্ডের জন্য কত ভার্সন চলতেছে, এক্সজিওএসের কোন ভার্সনটা, তারপরে লারাভেলের বিট প্লাগইনের কোন ভার্সনটা, টেলউইন্ড সিএসএসের জন্য ইত্যাদি যে প্লাগইন আমার দরকার প্রত্যেকটা প্লাগইনে সে আপডেট ভার্সনগুলো এখানে নিয়ে এসে কনফিগারেশন করে রাখছে। এখন যদি আমরা আবার স্লাইডে আসি, আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে এই যে এখানে লেখা আছে যে ব্লেড টেমপ্লেটের ভিতরে কীভাবে ইউজ করা হয় বা ব্লেডে সে কীভাবে কল করবে। তো ব্লেডে কল করার জন্য আমাদেরকে জাস্ট @bit দিয়ে আমরা বা এই যে মেথডটা আছে এটা দিয়ে আমরা কানেক্ট করতে পারবো। সেখানে আমাদের দুইটা প্যারামিটার নিবে, একটা প্যারামিটার হচ্ছে আমার বা একটা অ্যারের ভিতরে দুইটা নিবে, ভ্যালু নিবে। একটা নিবে হচ্ছে আমার কি app.css আর একটা নিবে app.js। তো আমরা দেখি আমাদের এখানে এই বিষয়টা করা আছে কি না। তো আমরা সেটার জন্য চলে যাব রিসোর্স, ভিউস, ওকে ভিউস, এখানে এই যে app.js নামে একটা ফাইল আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে app.cs নামে একটা ফাইল আছে এবং সিএসএস ফাইলের ভিতরে কিন্তু এখানে ডিফল্টভাবে টেলউইন্ডটা সেট করা আছে, টেলউইন্ড সিএসএস। welcome.blade এর ভিতরে কি আছে দেখি আমরা, এই যে welcome.blade.php। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্লাইডে, এখানে অ্যাপ, এই যে খেয়াল করেন এখানে এই যে এখানে বলা হচ্ছে যে app.blade.php। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে ভাই এখানে app.blade.php আছে আর এখানে আছে আপনার welcome.blade.php। এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, আপনি টেমপ্লেট বানাই দিতে পারেন। আপনি অ্যাপ টেমপ্লেট বানাই, এটাকে আপনার ওয়েলকামটাকে অ্যাপ বানাই দেন বা অন্য কোনো, এটা ডিফল্টভাবে তারা যেটা দিয়ে রাখছে ওইটাই। এখন ডিফল্টভাবে যেটা দিয়ে রাখছে সেটার ভিতরে যদি আমরা চেক করি, সেখানে কিন্তু আমরা এই বিষয়টা পাচ্ছি, এই যে বিটটা কিন্তু এখানে কনফিগারেশন করে দিচ্ছে, আমার সিএসএস এবং জেএস ফাইল কোথা থেকে কল হবে সেই বিষয়টা কিন্তু কনফিগার করে দিছে। তাহলে আমরা বিটে কেন ইউজ করব না, আর বিটের যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো আমরা কেন নিব না। তো এই ছিল হচ্ছে তার ফোল্ডার স্ট্রাকচার, ফাইল স্ট্রাকচার বা কী কনফিগারেশন ফাইল আছে সেই বিষয়গুলো। এখন আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে এটাকে অন্য জায়গায় নিয়ে যাব, আপনার ইচ্ছে, আপনি যে ফাইলের ভিতরে রাখেন সেটা আপনার ইচ্ছে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে, আপনাকে সবসময় প্রফেশনালিটি মেনটেন করতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, প্রজেক্ট আরেকজনে বুঝতে সমস্যা হবে, আমার বিভিন্ন ধরনের ভবিষ্যতে ঝামেলা হবে। তো নেক্সট আমরা আসি, এখন আমরা 4 নাম্বার টপিকে আসি। 4 নাম্বার টপিকে যেটা আছে সেটা হলো npm run dev ডেভেলপমেন্ট মোড। তো ডেভেলপমেন্ট মোডে সে কী কাজ করবে বা সে কী কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যে সংজ্ঞাটা আছে সেটা একটু দেখি, যে এখানে কী বলা হলো। npm run dev চালালে বিট একটি লোকাল ডেভ সার্ভার শুরু করে। তার মানে যখন আমরা এই যে কমান্ড, এটা কিন্তু একটা কি কমান্ড, এই কমান্ডটা যখন চালাবো npm run dev আমার টার্মিনালে বা npm run dev, এই কমান্ডটা চালানোর সাথে সাথে বিট কী করবে, একটা লোকাল সার্ভার শুরু করে দেবে, মানে লোকাল সার্ভার সে স্টার্ট করে দিবে। আমার যে ফাইলের ভিতরে বা ব্লেড ফাইলের ভিতরে যেখানে আমাদের এই যে বিট ডিরেক্টিভটা আছে, যেমন আমরা একটু আগে দেখালাম, আমরা যদি আবার যাই আমাদের কোড ব্লকে,
বা হচ্ছে আমাদের বিএস কোডে, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যে এখানে এই যে একটা ডিরেক্টিভ, এখানে কি আছে, সিএসএস এবং জেএস ফাইল কানেক্টেড আছে। তাহলে সেটা কি করে, সেটাকে সরাসরি সে আমাদের বিট সার্ভারের সাথে কানেক্ট করে দিবে। তো আমরা যদি আবার স্লাইডে ফিরে আসি, আমরা দেখব যে আমাদের এই যে অ্যাপ ডট জেএস, অ্যাপ ডট সিএসএস যে ফাইলগুলো আছে সেগুলোকে বিট ডেভ সার্ভারে যেটা আছে যে এই পোর্ট দিয়ে রান হচ্ছে 5173 যে পোর্টটা আছে সেটা দিয়ে রান হবে। তো সেই সার্ভারের সাথে সে কানেক্ট করে দিবে বা সেইটার সাথে সে কানেক্ট করে দিবে। কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কী হবে, আমাদের ব্রাউজারে সেই ইনস্ট্যান্ট লোড হয়ে যাবে, ব্রাউজারে সেই ইনস্ট্যান্ট লোড করে দিবে। এবং টার্মিনালে যদি আমরা খেয়াল করি, টার্মিনালে খেয়াল করলে আমরা এরকম দেখব যে বিটের যে ভার্সনটা আছে দেখাবে ইজ রেডি এত সেকেন্ডের ভিতরে অথবা এত মিলি সেকেন্ডের ভিতরে, এবং এটার যে একটা লিঙ্ক আছে সেটা দেখাবে, এবং এটার হোস্ট নেটওয়ার্ক হোস্টটা দেখাবে, এবং হচ্ছে লারাভেলের ভার্সনটা দেখাবে বা প্লাগইনের ভার্সনটা দেখাবে, এবং অ্যাপের যে ইউআরএল আছে সেটা দেখাবে। তো চলুন আমরা সেই বিষয়টা একটু দেখে আসি। আমরা যেটা করব, এখানে টার্মিনালে গিয়ে এই কমান্ডটা চালাবো। কি কমান্ড? npm run dev। দেখেন সেই বিষয়গুলো কিন্তু ঘটতেছে। এখানে আমাদের বিটের ভার্সন রেডি হয়েছে কত সেকেন্ডে, তারপরে হচ্ছে এখানে লিঙ্কটা লোকাল হোস্ট 5173 এই যে পোর্টটা কোন পোর্টে চলবে, তারপর হচ্ছে কোন দিয়ে চলতেছে লোকাল হোস্টের এফ ইউআরএল যেটা সেটা। তো এটা যদি আমরা একটু ক্লিক করি এটা কিন্তু ওপেন হবে, এবং এখানে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, এই যে লারাভেল প্লাস বিট। তাহলে জিনিসটা অনেক মজার, রাইট? ওকে, তারপরে আমরা আসি যে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে HMR হট মডিউল রিপ্লেসমেন্ট। এটাই যেটা করে সেটা হচ্ছে যে যখন আমরা কোথাও কোনো একটা পরিবর্তন নিয়ে আসব, কোথাও একটা সিএসএস চেঞ্জ করব, কোথাও একটা আমরা জেএস চেঞ্জ করব, কোথাও একটা ইমেজ চেঞ্জ করব, সাথে সাথে সে পেজ রিলোড ছাড়াই ইনস্ট্যান্টলি ব্রাউজারে সেটা দেখাবে। গুড। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে আমাদের এখানে যে টার্মিনাল আছে সেখানে এই যে এফ ইউআরএলটা ওপেন করি, তো দেখি কি আসে এখানে। আমাদের এখানে কিন্তু এফ ইউআরএলটা এখনও ওপেন হয় নাই। সেটা সার্ভ করতে হলে আমাদের কী করতে হবে, পিএসপির যে আর্টিসান কমান্ড আছে সেটা চালাতে হবে, রাইট? এটা আমরা জানি। তো ওকে, আমরা সেটা রান করে ফেলি। পিএসপি আর্টিসান সার্ভ, এবং এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এটা কিন্তু রান হয়ে গেছে। এখন এখানে একটা এরর আসছে, সেটা হচ্ছে ডাটাবেস সংক্রান্ত এরর, কারণ ডাটাবেস আমরা মাইগ্রেশন করি না এবং ডাটাবেসটা আমরা কনফিগারেশন করি না, সেজন্য এই জিনিসটা আসছে। তো আমাদের সার্ভার কিন্তু রান হয়ে গেছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এখন যদি আমরা এই মুহূর্তে কোথাও কোনো কিছু পরিবর্তন করি, কোনো রিলোডের যে বিষয়টা সেটা নেবে না, মানে রিলোড ছাড়াই সে এখানে জিনিসটা পরিবর্তন করে দিবে। এখানে কোনো রিলোডের বিষয়টা আসবে না, কিন্তু ইনস্ট্যান্টলি সে ভিতরে কোনো কিছু চেঞ্জ করে ফেলবে, কালার চেঞ্জ করে ফেলতে পারে, ইমেজ চেঞ্জ করে ফেলতে পারে, কোনো একটা জেএস চেঞ্জ করতে পারে, এই বিষয়গুলো সে অটোমেটিকলি করে দেবে। আমরা ডাটাবেসের এই বিষয়টা সমাধান করে নেই। তো ডাটাবেসের এই বিষয়টা আমি খুব সহজে সমাধান করে ফেলতেছি, টেনশন করার কিছু নাই। ওকে, গুড। আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে, বা আমাদের যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। জাস্ট একটু আমাদের ডাটাবেস রিলেটেড সমস্যা ছিল এবং সেটা আমরা সলভ করে ফেলছি। তো আমরা আমাদের টপিকে ফিরে আসি। তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে HMR মানে হট মডিউল রিপ্লেসমেন্ট। আমরা যখন কোনো একটা জিনিস চেঞ্জ করবো, তখন আমরা একটা কালার চেঞ্জ করলাম বা কালার পরিবর্তন করলাম, সাথে সাথে সেটা কী করবে, বিটেটা ডিটেক্ট করে ফেলবে, সাথে সাথে ইনস্ট্যান্ট সে ডিটেক্ট করে ফেলবে। ডিটেক্ট করে ব্রাউজারকে যে বলবে এটা জিনিসটা পরিবর্তন হয়েছে, তুমি এটা পরিবর্তন করে দাও, তখন ব্রাউজার সেটাকে কী করবে, আপডেট করে দেবে। সেক্ষেত্রে কিন্তু কোনো পেজ রিলোড নিবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে আমার কোনো পেজ রিলোড নিবে না, পেজ রিলোড ছাড়াই কাজ করবে।
তাইলে আমরা যদি কোনো একটা কম্পোনেন্টে কাজ করি, এখানে বলা হচ্ছে যে ওই কম্পোনেন্টটাই বদলাবে, মানে ওই কম্পোনেন্টটা আমার পরিবর্তন হবে। এটাই হচ্ছে আমাদের HMR এর মানে হট মডিউল রিপ্লেসমেন্টের জাদু। এই যে আমরা একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছি যে আমাদের পেজটাকে রিলোড করা ছাড়াই সেই আমার JSCS আপডেট করে দিবে বা আমার কম্পোনেন্টগুলোকে সে আপডেট করে দিবে, পেজ কিন্তু রিলোড নেবে না। তাইলে আমরা সেই বিষয়টা একটু দেখে আসি যে আসলে এই ঘটনাটা ঘটে কিনা। প্রথমত আমরা ব্রাউজারে আসি, এখানে কিন্তু আমাদের এই যে লারাভেলের যে ওয়েলকামটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি কোনো কিছু একটা পরিবর্তন করে দেই যে দেখি কি হয় ঘটনাটা। তো আমরা আসি হচ্ছে আমাদের কোডে আসার পরে আমরা এখানে welcomeblade.php যে ফাইলটা আছে সেখানে আসলাম। সেখানে আসার পর আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এখানে app.css যে ফাইলটা আছে সেটাতে আমরা একটা CSS লিখে ফেলি। যে এখানে লিখলাম বডি, লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং এটাকে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেই। আমার ইচ্ছা আমি দিতেছি এখানে, যদি এখানে এভাবে লেখা উচিত না, তো একটু খেয়াল করেন। এটাকে আমরা টপে রাখি, বা এটাকে পাশাপাশি রাখি একটু। এবং এখানে যদি আমরা সেভ দেই, দেখেন আমরা এটাকে সেভ দিচ্ছি, সাথে সাথে কিন্তু আমাদের এটা কালারটা পরিবর্তন হয়ে গেছে। বডির যে কালার সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু পেজ রিলোড নেই নাই, পেজ কিন্তু কি হয় নাই, রিলোড নেই না। আবার খেয়াল করেন, আমি এখানে যদি এখন রেড করি, রেড হয়ে গেছে। আমি যদি এখানে ইয়েলো করি, আমার কি পেজ রিলোড নিচ্ছে না, পেজ কিন্তু রিলোড নিচ্ছে না। তাহলে এই যে একটা বড় অ্যাডভান্টেজ, এটা হচ্ছে আমাদের বিট দিচ্ছে আমাকে। এখানে একটা আমাদের নোট মনে রাখা দরকার, সেটা হলো npm run dev যেটা, এটা শুধু আমাদের ডেভেলপমেন্টের জন্য, এটা কখন আমরা প্রোডাকশন সার্ভারে চালাবো না। প্রোডাকশনের জন্য আলাদা আমাদের কমান্ড আছে। টপিক নাম্বার 5 বা হচ্ছে 5 নাম্বার স্লাইড। 5 নাম্বার স্লাইড আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে npm run build। এটা একটা কমান্ড। এর আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে npm run dev, আর সেটা ছিল ডেভেলপমেন্ট মোডে। আর এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন মোডে। তাহলে প্রোডাকশন মোডে কি হয়? প্রোডাকশন মোডে মূলত হচ্ছে আমরা npm run build দিয়ে কোনো একটা বিষয় বিল্ড করি এবং সেই বিল্ড করা ফাইলটাকে আমরা ডিপ্লয়তে পাঠাই। তো সেই কাজটাই মূলত হচ্ছে npm run build-এর কাজ। তো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং জানবো এখানে আসলে কী কী জিনিস ঘটে এবং সেটা আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। তো প্রথমত বলা হচ্ছে যে npm run build চালালে বিটার সব যে CSS যেগুলো আছে ফাইলগুলো সবগুলোকে একত্রিত করে মিনিফাই করে ফেলে, ছোট করে ফেলে, ছোট একটা প্যাকেজ বানায় ফেলে, বা সবগুলোকে একসাথে করে ছোট একটা ভার্সনে নিয়ে আসে। পাবলিক বিল্ড মানে পাবলিক নামে একটা ফোল্ডার আছে, আমরা জানি লারাভেলে। আমরা যদি একটু দেখে আসি, এই যে এখানে আমাদের পাবলিক নামে একটা ফোল্ডার আছে এবং এখানে বিল্ড নামে একটা ফোল্ডার আছে। এই বিল্ড নামে ফোল্ডারের ভিতরে কি করে সে, এই বিল্ডের ভিতরে সে হচ্ছে আমাদের বিল্ড ফাইলটা রাখে, মানে এগুলাকে যে মিনিফাই করে সেখানে রাখে। আমরা যদি আবার এখানে আসি, আমরা এই বিষয়গুলো একটু ক্লোজ করে দেই এবং এটাকে বড় করে নেই। এখানে আমাদের এই বিল্ড ফোল্ডারের ভিতরে সে ওই যে আমাদের CSS JSS যে ফাইলগুলো আছে সেগুলোকে বিল্ড করে এখানে রাখবে, এই ফোল্ডারের ভিতরে রাখবে। তো আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব একটু পরে। তার আগে আমরা স্লাইডে একটু দেখি। এটাই সার্ভারে ডিপ্লয় করা হয়, মানে এই যে ফাইলটা তৈরি হইলো এখানে যে ফাইলটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কি করে, সার্ভারে ডিপ্লয় করা হয়। সেই ফাইলটাই কি করে, সার্ভারে ডিপ্লয় করা হয়। তো আমরা যদি দেখি যে বিল্ড কমান্ড যখন আমরা চালাবো তখন npm run build এভাবে দিতে হবে এবং পরবর্তীতে আমাকে সেভাবে মেসেজ দিবে এবং বিল্ড হইতে কত সেকেন্ড লাগছে, কতগুলো মডিউল ছিল এবং কোন কোন ফাইলে সেই বিষয়গুলো রাখছে। যেমন এখানে 2টা ফাইল দেখতে পাচ্ছি এবং 2টা ফাইল অ্যাপ ডট দিয়ে তারপরে এখানে একটা কোড জেনারেট করছে। তো যতবারই আমরা ফাইলটাকে বিল্ড করব ততবারই কিন্তু এই জিনিসটা পরিবর্তন হবে, হয়তো অন্য কোনো নামে আসতে পারে, এটা কিন্তু একজ্যাক্ট না, বিভিন্ন নামে আসতে পারে।
তারপর আমাদের ফোল্ডার স্ট্রাকচার যদি দেখি, ফোল্ডার স্ট্রাকচারটা এরকম। আমরা যদি এখন আবার আমাদের কোডে চলে আসি, দেখবেন যে এখানে বিল্ডের ভিতরে আমাদের অ্যাসেট আছে, অ্যাসেটের ভিতরে এখানে সিএসএস জিএসএসগুলো থাকবে। এখানে আমরা আরেকটা বিষয় দেখতেছি, সেটা হচ্ছে যে মিনিফাই করে। মিনিফাইয়ের যে বিষয়টা সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো মিনিফাইয়ের বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের সিএসএস এবং জেএসগুলো লিখি, সেখানে আমাদের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্রপার্টি, প্রত্যেকটা মেথড, প্রত্যেকটা লজিক আমরা অনেক সময় এক্সপান্ড করে লিখে থাকি এবং সেখানে অনেক গ্যাপ রেখে দেই, গ্যাপ রেখে রেখে লিখি। এবং আমরা যদি সিএসএসগুলো খেয়াল করি, অনেক সময় আমরা ফুল ফর্মে লিখি। সেগুলো কিন্তু দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে শর্ট হ্যান্ডে লেখা যায়, আর একটা হচ্ছে আপনি এক্সপান্ড করে লিখতে পারেন। আবার আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এগুলোকে গ্যাপ রাখি, যাতে করে আমরা ক্লিয়ারলি বিষয়গুলো স্ট্রাকচার বুঝতে পারি। কিন্তু মেশিনের জন্য তো এই জিনিসগুলো রাখার দরকার নেই, মেশিন এমনিই বুঝে। মেশিন আমরা কোড দেখলেই সেই জিনিসগুলো বুঝে। তাহলে মেশিনের জন্য আমরা কেন এই বড় বড় ফাইল রাখবো, বড় বড় স্পেস রাখবো, বড় বড় লাইন বাই লাইন এই বিষয়গুলো রাখবো, আমরা ফুল ফর্মগুলো রাখবো? তখন আমাদের এই যে বিটে কী করে, সেই ফাইলগুলোকে কম্প্রেস করে ফেলে, কম্প্রেস করে ছোটো করে ফেলে। আমাদের হয়তো বা আমরা নর্মালি একটা সিএসএস ফাইল ওপেন করলে যেভাবে আমরা দেখবো সব লাইন বাই লাইন বুঝবো, আর মিনিফাই একটা ফাইল দেখলে আমরা কিন্তু ওইভাবে বুঝবো না। প্রত্যেকটা স্পেস সে হিসাব করে, প্রত্যেকটা ক্যারেক্টার সে হিসাব করে, যতটুকু রাখা দরকার সে অতটুকু রাখে, বাকিগুলো বাদ দিয়ে দেয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ট্রি শেক। ট্রি শেক মানে কি? ট্রি শেক মানে হচ্ছে আমরা গাছকে যখন নাড়া দিই, গাছের অনেকগুলো পাতা আছে সেগুলো জোরে পড়ে যায়। যেগুলো আমাদের জোরে পড়ে যাওয়ার, যেগুলো যেমন আমরা লাল হয়ে গেছে পাতাগুলা, মানে কয়দিন পরে এগুলা মারা যাবে, বা হচ্ছে পাতাগুলো শুকিয়ে গেছে, সেই পাতাগুলো যখন আমরা গাছটাকে একটু ঝাড় দিই অথবা হচ্ছে গাছটাকে একটু নাড়া দেয় জোরের সাথে 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 কী করে, আমাদের অনাকাঙ্ক্ষিত যে পাতাগুলো আছে সেগুলো নিচে জোরে পড়ে যায় এবং আমাদের সতেজ যে পাতাগুলো সেগুলো গাছে থাকে। তো এখানে সেই বিষয়টা, সেই কনসেপ্টটা কিন্তু কাজে লাগানো হয়েছে। সেই কনসেপ্টটা কি, যখন আমরা আমাদের ব্যবহারের কোডে অনেক কোড আছে যেগুলো আমরা ইউজ করি না বা লাগবে না, বা হচ্ছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কোড থাকে, সেই কোডগুলোকে বা সেই ফাইলগুলোকে সে ছোটো করে ফেলে, অথবা হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেয়, অথবা সেই কোডগুলোকেও বাদ দিয়ে দেয়, যেগুলো দরকার নেই, এগুলো রাখার দরকার নেই। তো সেগুলোকে সে কী করে, বাদ দিয়ে দেয়। এই কাজটা হচ্ছে ট্রি শেকে করে। নেক্সট হচ্ছে ক্যাশ হ্যাশ বা হ্যাশ ক্যাশ। এই কাজটা যেটা করে, এই কাজটা হচ্ছে আমাদের ব্রাউজারে বিভিন্ন ধরনের ফাইলের নামে ক্যাশ তৈরি হয়ে থাকে, আমরা যাতে করে পরবর্তীতে এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারি। তো এখানে বিভিন্ন নামে আমাদের কিন্তু ফাইলের ভিতরে ক্যাশ বা বিভিন্ন নামে ফাইলের ক্যাশ তৈরি করে থাকে। তো এই যে ক্যাশগুলো আছে বা র্যান্ডম ক্যাশগুলো আছে, সেগুলোকে সে ক্লিয়ার করে দিয়ে পুরনো যে ক্যাশগুলো আছে সেগুলো সে বাদ দিয়ে দেয়। এই ছিল হচ্ছে আমাদের ক্যাশ হ্যাশের কাজ। এখন ক্যাশ হ্যাশ নিয়ে যদি বলি, ক্যাশ হ্যাশের অনেক বিষয় আছে। বলতে পারেন বা এটাতে এই কাজ করে, এই কাজ করে, হ্যাঁ ঠিক আছে কাজ করে, কিন্তু আমাদের এখানে যে কাজ করা দরকার সে অতটুকুই করে। এখন আমরা বিল্ড কমান্ডটা চালিয়ে দেখবো, npm রান বিল্ড যে কমান্ডটা, সেটা আমরা চালিয়ে দেখবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কোড ব্লকে আসতে হবে বা হচ্ছে আমাদের বিএস কোডে আসতে হবে। আসার পরে এখানে আমরা npm রান বিল্ড এই কমান্ডটা চালাবো, এবং এটা চালানোর সাথে সাথে আপনি এই ফাইলটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এবং নিচে এখানে টার্মিনালটা খেয়াল করেন, দুইটা খেয়াল করেন। দেখেন এখানে দুইটা ফাইল তৈরি হয়েছে, এই যে ভিন্ন নাম। আমাদের স্লাইডের সাথে একজ্যাক্ট হবে না, কারণ এখানে বিভিন্ন র্যান্ডম ফাইল নেম তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ফাইল তৈরি হয়েছে, এবং দুইটা ফাইলে কিন্তু মিনিমাম একটা ভার্সন আসছে সিএসএস এর, যেগুলো একই লাইনে দেওয়া। দেখেন একই লাইনে দেওয়া। তো এগুলোকে আমরা চাইলে করতে পারি, ওয়ার্ড্র্যাপ করতে পারি। এই যে এগুলোকে আপনি বুঝবেন, কিছু বুঝবেন না। এগুলা সবচেয়ে মিনিমাম ভার্সনটা, সবচেয়ে মিনিমাম এবং লোয়েস্ট ভার্সনটা সে এখানে বিল্ড করে। তাহলে কি হয়, আমার কিন্তু সাইজ কমে যায়, আমার যে ফাইলগুলোর সাইজ থাকে সেগুলো অনেক কমে আসে। তাহলে আমরা npm বিল্ডের যে কাজটা সেটাও কিন্তু দেখে ফেললাম। এখন আমরা 6 নম্বর টপিকে আসি। 6 নম্বর টপিকে এসে আমরা এখানে একটা Vue.js প্লাগইন এবং একটা Tailwind.js এর প্লাগইন আমরা ইনস্টল করে দেখব। তো ইনস্টল করে দেখব এবং এটার প্রসেসগুলো বা কনফিগারেশনগুলো, সেই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, ইনস্টল করার জন্য আমাদের যে টার্মিনাল আছে সেখানে আমাদের এই দুইটা প্লাগইন ইনস্টলের কমান্ড দিতে হবে। প্রথম প্লাগইনটা কিসের জন্য? ভিউর জন্য। দ্বিতীয় প্লাগইনটা কিসের জন্য? Tailwind.js এর জন্য। নেক্সট হচ্ছে আমরা এটা কি করতে হবে, কনফিগারেশন করতে হবে। এই যেখানে আপডেট করতে হবে, আমাদের bit.config.js যে ফাইলটা থাকবে সেখানে আপডেট করতে হবে। তো এখানে যদি আমরা ধাপগুলো একটু দেখি কীভাবে এটা প্রসেস হচ্ছে সেই বিষয়টা, আমরা যদি এই কমান্ডটা দেই, অর্থাৎ এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা যেটা করতেছে ভিউ কম্পোনেন্ট ডট ভিউ ফাইল। আমরা যখন আমাদের ফ্রন্ট এন্ডের জন্য ভিউ ফাইলগুলো লিখবো, ডট ভিউ ফাইল, তখন
অ্যাবাউট ডট ভিউ ফাইল, হোম ডট ভিউ ফাইল, বা আমরা আমাদের ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো তৈরি করব, তো কম্পোনেন্টগুলো তো সবগুলো ভিউ ফাইলে তৈরি হবে, ডট ভিউতে হবে। আমার বিট কিন্তু এই ভিউ ডট ভিউ বুঝতে পারে না সে। তো সে যদি এটা না বুঝে তাহলে সে কম্পাইলারকে কীভাবে বোঝাবে? সেজন্য আমাদেরকে এই প্লাগইনটা ইনস্টল দিতে হবে। এই প্লাগইনটা যখন আমরা ইনস্টল দিব তখন আমাদের ডট ভিউ যে ফাইলগুলো থাকবে আমাদের, বা ভিউজেসের যে ফাইলগুলো থাকবে, সেগুলোকে সে রিড করতে পারবে অথবা সেগুলো সে বুঝতে পারবে। এই জন্য আমাদের এটা কিন্তু ইনস্টল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কমান্ডটা দিয়ে আমাদেরকে এটা ইনস্টল দিতে হবে, অর্থাৎ এই কমান্ডটা দিয়ে আমাদেরকে এটা ইনস্টল দিতে হবে। এখানে আমরা যে ভিউর যে প্লাগইনটা ইনস্টল করলাম সেটাকে আমাদের বিট ডট কনফিগ ডট জেএস এর ভিতরে কিন্তু কনফিগ করা লাগবে। যদি এখানে এই আমাদের প্লাগইনটা কনফিগ না করি, সে কিন্তু আমাদের যে ভিউর ফাইলগুলো থাকবে, যেগুলোতে আমাদের ডট ভিউ ফাইল থাকবে বা ডট ভিউ দিয়ে যে ফাইলগুলো বানাবো, একটা ফাইলও সে রিড করবে না, এগুলো একে কনফাইলও করবে না। সেজন্য আমাকে অবশ্যই এই কনফিগারেশনের ভিতরে এসে এই যে প্লাগইনসের ভিতরে আমাকে ভিউটাকে কনফিগ করে দিতে হবে, বা এখানে এটাকে যোগ করে দিতে হবে। তো সেটা কীভাবে আমরা যদি একটু দেখি, এই যে এখানে আমাদের বিট ডট কনফিগ ডট জেএস যে ফাইলটা আছে, সেই ফাইলের ভিতরে দেখেন এই যে প্লাগইনস নামে একটা আমাদের এখানে অ্যারে আছে। এই অ্যারের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে সুন্দর করে এটাকে অ্যাড করে দিতে হবে। ভিউ যদি আমরা ইনস্টল করি, ভিউ ইনস্টল করলে অথবা টেলউইন্ড সিএসএস ইনস্টল করলে আমাদেরকে এগুলো অ্যাড করতে হবে। অলরেডি কিন্তু টেলউইন্ড সিএসএসটা অ্যাড আছে এবং এখানে লারাভেলের বিষয়টা অ্যাড আছে, কিন্তু আমরা ভিউ এখানে ইনস্টল করি নাই। তো ভিউ যদি ইনস্টল করি, এখানে এটাকে এভাবে আপনি অ্যাড করে দিবেন, এভাবে আপনি অ্যাড করে দিবেন কমা দিয়ে, ব্যাস হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করলাম, সেই প্লাগইনটা হলো টেলউইন্ড, মানে ডি টেলউইন্ড নামে একটা প্লাগইন আমরা ইনস্টল করছি সেই টেলউইন্ড যে সিএসএস এর জন্য। তো এই টেলউইন্ড সিএসএস এর কাজটা কি সেটা আমরা একটু দেখি। এটার কাজটা হলো যে আমাদের এখানে যে টেলউইন্ডের ইউটিলিটি ক্লাসগুলো আছে, এগুলো অটোমেটিকলি জেনারেট করবে, অটোমেটিকলি সেগুলোকে কী করবে, জেনারেট করবে। এবং আনইউজড যে ক্লাসগুলো আছে টেলউইন্ডের, সেগুলোকে বাদ দিয়ে ফাইলটাকে ছোট করে রাখবে। আমরা জানি আমরা যখন টেলউইন্ড সিএসএস ইউজ করি সেখানে অসংখ্য আমাদের ক্লাস থাকে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি। এখন কিছু ক্লাস আছে যেগুলো আপনি ইউজ করে রাখছেন, আসলে এগুলো ব্যবহার হচ্ছে না, তাইলে সেগুলোকে সে বাদ দিয়ে দিবে। পরবর্তীতে আমরা 7 নাম্বার স্লাইডে আসি। তো 7 নাম্বার স্লাইডে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন ভিউটাকে ইনস্টল করব, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ভিউ ফাইলগুলোকে তৈরি করব এবং আমাদের ব্লেড ফাইলের সাথে যুক্ত করব, সাথে হলো আমাদের জেএসটা কীভাবে আমরা কনফিগারেশন করব, সেই বিষয়গুলা, অর্থাৎ একটা ভিউ অ্যাপ ক্রিয়েট করার মতো অবস্থা। তো আমরা আজকে সেই বিষয়ে যাব না। আমি যখন আমার ভিউ নিয়ে আমি ভিডিও তৈরি করব, সেই সিরিজে আমি এই বিষয়গুলো রাখবো। 8 নাম্বার টপিকে আমরা আলোচনা করব বিট কী কাজ করে এবং কী কাজ সে করে না, অথবা বিট কী করে এবং কী করে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, অথবা তার অ্যাবিলিটি কী আছে, তার অ্যাবিলিটি কী নাই, এবং তার অ্যাক্সেস কোথায় আছে, তার অ্যাক্সেস কোথায় নেই, সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা আমাদের বক্স আছে। একটা বক্স হচ্ছে আমাদের ফিরোজা কালারের বক্স, আর একটা হচ্ছে আমাদের রেড কালার অথবা লাল কালারের একটা বক্স আছে। লেফট পাশে যে বক্সটা আছে সেটা একটু আমরা পড়ার চেষ্টা করি। জেএস সিএসএস ফাইল কম্পাইল করে, ব্রাউজার রেডি বান্ডিল তৈরি করে, এইচএমআর দিয়ে ইনস্ট্যান্ট লোড দেয়, প্রোডাকশনে মিনিফাই করে আমাদের ফাইলগুলো মিনিফাই করে ফেলে, ক্যাশ বুস্টিং হ্যাড যোগ করে, ভিউ রিয়েক্ট টাইপস্ক্রিপ্ট সাপোর্ট করে, টেলউইন্ড সিএসএস প্রসেস করে। এবং যা করে না সেই বিষয়গুলো যদি আমরা একটু পড়ি, লারাবেল অথবা পিএসপিতে আমাদের রাউট হ্যান্ডেল করে না, ব্যাকএন্ডের লজিক লেখে না, ডাটাবেসের সাথে তার কোনো সম্পর্ক নেই, বা ডাটাবেস নিয়ে সে কোনো কাজ করে না, এপিআই তৈরিতে তার কোনো সম্পর্ক নেই। তারপর লারাবেলের ব্লেড রেন্ডারিং করে না, ব্লেডের যে রেন্ডারিং আছে সেটাও করে না, সেটা হচ্ছে ব্লেড ইঞ্জিলে করে ওই কাজটা। সার্ভার রিলেটেড বা সার্ভার সাইড রিলেটেড কোনো কাজ তার সাথে সম্পর্কিত নয়, সে শুধু ফ্রন্ট এন্ড নিয়েই থাকে। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। ফাইনালি আমরা মোটামুটি আমাদের বিটের যে কাজগুলো সেগুলো আমরা শেষ করে ফেলছি, বা কীভাবে কাজ করে, কোথা থেকে আসছে, এটার উৎপত্তি কেন, কীভাবে হয়, এই বিষয়গুলো আমরা জেনে ফেললাম। এখন আমরা সম্পূর্ণ যে আলোচনাটা আছে সেই আলোচনার একটা সারসংক্ষেপ করার চেষ্টা করি। প্রথমত আমরা দেখে নিই যে বিটটা কি। বিট হচ্ছে আমাদের
জেএস এবং সিএসএস এর একটা রান্নাঘরের মতো। হ্যাঁ, যেখানে আমাদের জেএস সিএস এগুলো হচ্ছে একটা কাঁচা উপাদান, এগুলাকে সে রেডি করে আমাদের ব্রাউজারের জন্য রেডি করে দেয়, অর্থাৎ এগুলাকে প্রসেস করে সে ব্রাউজারের জন্য রেডি করে দেয়। নেক্সট আমরা এখানে 3টা কমান্ড দেখব, অর্থাৎ 2টা কমান্ড আর একটা ডিরেক্টিভ। প্রথম কমান্ডটা হচ্ছে npm run dev, এটার কাজ কি? ডেভেলপমেন্ট। এটার কাজ কোথায়? কাজ ডেভেলপমেন্টে। বা কোন সময়ে এই কাজটা হবে? npm run devটা আমাদের ডেভেলপমেন্টে, যখন আমরা আমাদের লোকালে কাজ করব তখন কিন্তু এটা যে কাজ করে সেটা হচ্ছে দ্রুত এটাকে সার্ভ করে বা ফাস্ট সার্ভ, HMR চালু থাকে। নেক্সট হচ্ছে আমাদের npm run dev, এটা হচ্ছে আমাদের প্রোডাকশনে কাজ করে। কোথায় কাজ করে? প্রোডাকশনে কাজ করে। এখানে কি করে? মিনিফাই করে, বান্ডিল তৈরি করে, হ্যাশ করে এবং পরবর্তীতে সেটা আউটপুট দেয়। পরবর্তীতে আমাদের বিট যে ডিরেক্টিভটা আছে সেটার কি কাজ সেটা আমরা দেখি। সেটার কাজটা হলো মূলত আমাদের পেজের ভিতরে সিএসএস এবং জেএসটা ইনজেক্ট করে দেয়। সিএসএস এবং জেএসটা সে ইনজেক্ট করে দেয়। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর আমাদের এই যে বিট এবং ফ্রন্ট এন্ডে যে কাজ আছে এবং ব্যাক এন্ডের কাজ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি হয় এবং একটা সম্পূর্ণ আধুনিক লারাবেল অ্যাপ্লিকেশন তৈরি হয়। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সম্পূর্ণ টপিক বুঝেছেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।